আপনাদের যাদের রাজাহাঁসের বাচ্চার ঠান্ডা লেগে গেছে অনেকেই কমেন্ট করেছেন যে আপু রাজাহাঁসের বাচ্চার ঠান্ডা লেগে গেছে এ বিষয়ে আমাদের জন্য একটা রিপ্লাই ভিডিও দেন। তো আবার এই অনেকেই বলছেন যে আপু রাজাহাঁসের বাচ্চার লক্ষণ ঠান্ডা লাগলে তার লক্ষণগুলা কি কি সেগুলো একটু জানাবেন, এবং রাজাহাঁসের বাচ্চা যাতে অসুস্থ না হয় সুস্থ থাকার জন্য করণীয় কি সেটা একটু জানাবেন। তো ধন্যবাদ আপনাদের প্রশ্নের মাধ্যমে আজ অনেকেই জানতে পারবেন যারা জানেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো অনেকেই জানতে চেয়েছেন যারা যে আপু আসলে রাজাহাঁসের বাচ্চা কিভাবে সুস্থ রাখবো, কিভাবে ঠান্ডা থেকে বিরত রাখা যায়, বা ঠান্ডার লক্ষণগুলো কি, বা ঠান্ডা লেগে গেছে তা এখন সেটা সুস্থ করার উপায় কি। তো আসলে সবারই এরকম একটা টেনশন হওয়ারই কথা, কারণ রাজাহাঁস যেহেতু একটা সিজনাল হাঁস, এটা সারা বছর পরে শুধু শীতের সময়ে কিন্তু এটা ডিম বাচ্চা দিয়ে থাকে। তো রাজাহাঁসের বাচ্চা কিন্তু গরমের সময় তেমন একটা ফুটে না, খুব কম ফুটে, তবে শীতের সময় রাজাহাঁসের বাচ্চাগুলো অর্থাৎ এখন বেশি ফুটে থাকে। তো এই রাজাহাঁসের বাচ্চাগুলোকে শীতে যেহেতু বেশি ফুটে আর পাওয়া যায়, তো রাজাহাঁসের বাচ্চাগুলোকে এ সময় একটু এক্সট্রা কেয়ার করা লাগে, কারণ শীতের থেকে সর্বপ্রথম বাচ্চাকে সুস্থ রাখতে হলে শীতটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ওদেরকে। তো শীত থেকে যাতে বাচ্চাগুলোকে শীত না লাগে, সেই ঠান্ডা না লাগে, সেই ব্যবস্থাটা কিন্তু সবার আগে রাখতে হবে। বাসস্থান এবং রাখার যে তাপমাত্রা এটা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। তো যাদের রাজাহাঁসের বাচ্চা অলরেডি সুস্থ হয়ে গেছেন তারা আপনার মানুষের যে হিস্টাসিন সিরাপ আছে, ছোট্ট বাচ্চাদের জন্য যে সিরাপটা পাওয়া যায় হিস্টাসিন, ওই সিরাপটা আপনাদের যাদের রাজাহাঁসের বাচ্চার ঠান্ডা লেগে গেছে অলরেডি এই হিস্টাসিন সিরাপটা আপনারা দিতে পারেন। তো আর যাদের একটু বয়স হয়ে গেছে, দেখা যাচ্ছে 15-20 দিন বয়স পার হয়ে গেছে, তো তাদেরকে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে ইউরোকটটা দিতে পারেন। ইউরোকট পাউডারটা এটা 1 চিমটি পরিমাণ, অর্থাৎ আপনাদের হাঁসের পরিমাণটা বুঝে তারপর কিন্তু ওষুধটা দিবেন। এখন আপনাদের কার কয়টা হাঁস এই পরিমাণটা কিন্তু আমাকে বলেন নাই, যে তাই আমি নির্দিষ্টভাবে ওষুধের পরিমাণটা বলবো। তো যাই হোক, আপনারা যখন ফার্মেসি থেকে ওষুধটা নেবেন তখন অবশ্যই কিন্তু তাদের সাথে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনারাও অনেক সময় আছে যে কিছুটা ধারণা দিতে পারে। এখন যাদের হাঁসের বাচ্চার ঠান্ডা লাগে নাই তারা কি করবেন, এবং যাদের লেগেছে বোঝার উপায় কী। তো ঠান্ডা লাগলে বোঝার উপায় যেটা সেটা হচ্ছে যে আপনার নাক থেকে পানি বের হবে, খেতে গেলে খক খক বা ঘর ঘর শব্দ হবে, অর্থাৎ খাবারটা পরিপূর্ণভাবে খেতে পারবে না, গলা ঝাড়ি দিবে। এবং আপনার রাজাহাঁসের বাচ্চা যখন ঠান্ডা লাগবে তখন দেখবেন যে চুনা পায়খানা করছে। চুনা পায়খানা কিন্তু রাজাহাঁসের বাচ্চা তখনই করে যখন রাজাহাঁসের বাচ্চার ঠান্ডা লাগে, তখনই কিন্তু রাজাহাঁসের বাচ্চারা চুনা পায়খানা করে। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে রাজাহাঁসের বাচ্চার ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা যাতে না লাগে, অসুস্থ যাতে না হয়, চুনা পায়খানা ঝিম ধরে থাকা বা কুসমো ধরে থাকা যাতে না হয়, সেটার জন্য যেটা করণীয় সেটা আমি নেক্সটে বলছি। তবে রাজাহাঁসের বাচ্চার খাদ্য হিসাবে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ফিড জিরো স্ট্যাটাস, যে ফিডটা আছে এটা আপনারা খাওয়াবেন। এই জিরো স্ট্যাটাস ফিডটা দেখা যাচ্ছে যে আপনার 15 দিন মতো খাওয়াবেন। এরপর থেকে কিন্তু এদের এই জিরো স্ট্যাটাস ফিডটা কিন্তু দিলে কিন্তু তখন চলবে না, তখন কিন্তু বড় যে ফিডটা সেটাই কিন্তু দিতে হবে। এবং এই জিরো স্ট্যাটাস ফিডের সাথে আপনারা যেটা দিবেন, যেহেতু বাচ্চাগুলো ছোটো, তো 1 থেকে 1 সপ্তাহ বয়স যাদের, এদের মনে করেন যে আপনার এই জিরো স্ট্যাটাস ফিডটা পানির মধ্যে দিবেন। পানির মধ্যে দিলে এটা কিন্তু গলে যাবে, তার গলে গেলে সেই খাবারটা কিন্তু রাজাহাঁসের বাচ্চাকে খেতে দিবেন। আর এর সাথে আর যে খাবারটা আপনারা দিবেন সেটা হচ্ছে আপনার খুদ, যে একদম ছোট্ট যে খুদটা পাওয়া যায়, খুদ এবং ভুসি, গমের ভুসি। তো গমের ভুসির মধ্যেও কিন্তু 2 প্রকার আছে, যেমন একটা হচ্ছে চিকন ভুসি, একটা হচ্ছে মোটা ভুসি। তো আপনারা চিকন ভুসিটা দেওয়ার চেষ্টা করবেন। চিকন ভুসি দিয়ে এবং যে খুদটা আছে খুদটা দিয়ে আর একটু ফিড দিয়ে একত্রে মেখেও দিতে পারেন, যেমন করে গুঁড়ো মেখে দেয়। আবার যদি মনে করেন যে না ফিড এবং ফিডটা আলাদা দিবে এবং খুদ এবং ভুসিটা আলাদা দিব, সেটাও দিতে পারেন।
তো এই খাবারটা কিন্তু ওদের ঠিক রাখবেন, এবং খাবারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই এরকম একটা পাত্রের মধ্যে দেওয়ার, পটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা এখানে বলতে পারেন বাটি বা ফ্রিজ বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে দিলে সমস্যা কি, আসলে সমস্যা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে এইভাবে দিলে কিন্তু বাচ্চাটা এর মধ্যে উঠে দাঁড়াতে পারবে না। আর যখন আপনার কোনো গোলাকার বা যে কোনো একটা পাত্রে খাবারটা দেওয়া হবে, তখন কিন্তু বাচ্চাগুলো কিন্তু ওর মধ্যে উঠে দাঁড়াবে বা ওর মধ্যে খেতে যে পড়ে যাবে। আর এটাতে পড়বে না এই কারণের জন্য, এই বোতলটা আছে দেখে কিন্তু এর মধ্যে উঠে দাঁড়াতেও পারবে না এবং পড়েও যাবে না, অর্থাৎ গাটা ভিজবে না। আর যখন রাজাহাঁসের বাচ্চার শরীরটা ভিজে যাবে তখন কিন্তু রাজাহাঁসের বাচ্চার ঠান্ডা লেগে যাবে। আর যখন রাজাহাঁসের বাচ্চা ভিজবে না তখন দেখবেন যে ঠান্ডা লাগবে না। তো রাজাহাঁসের বাচ্চা যেহেতু ছোট, জিরো বাচ্চা, তো এই বাচ্চাগুলোকে কিন্তু ভিজানো যাবে না। আর এই যে খাবারগুলো দিয়েছি, এই যে দেখেন সবাই কিন্তু মারামারি জড়াজড়ি করছে খাবারের জন্য, কিন্তু তারপরেও দেখেন একটাও কিন্তু ওই খাবারের পাত্রের মধ্যে কিন্তু উঠে দাঁড়াতে পারছে না বা পড়ে যাওয়ার ভয় নেই, কারণ ওই বোতলটা ওর মধ্যে আছে দেখে। আর এটা যদি বোতলটা না থাকতো তো এই জড়াজড়ি মারামারিতে কিন্তু বাচ্চাগুলো ওর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই সবসময়ের জন্য চেষ্টা করবেন এমন একটা পাত্রের মধ্যে খাবার দেওয়ার জন্য, খাবার এবং পানি দুইটাই দেওয়ার জন্য। তো পটের দাম কিন্তু খুব বেশি নিবে না, হয়তো বা 15-20 টাকা নিবে। তো যাই হোক, এবার রাজাহাঁসের বাচ্চা ফোটার কতক্ষণ পর খাবার দিবেন এবং সুস্থ রাখতে কি কি করতে হবে। তো আমি বলবো যে রাজাহাঁসের বাচ্চা ফোটার পর সর্বপ্রথম আপনারা একদিন, পুরা একটা দিন এদের কোনো ধরনের কোনো খাবার দেবেন না। প্রথম দিন অনেকেই বলছেন যে আপু প্রথম দিন থেকে রাজাহাঁসের বাচ্চার কি খাবার দিব। তো আমি বলবো যে প্রথম দিন রাজাহাঁসের বাচ্চাকে কোনো ধরনের কোনো খাবার দিবেন না, 24 ঘন্টা পর তারপরে রাজাহাঁসের বাচ্চাকে খাবার দিবেন। আর এই 24 ঘন্টা পর রাজাহাঁসের বাচ্চাকে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে আপনার লেবু এবং চিনির পানি। 24 ঘন্টা পর কেন খাবার দিতে বলছি সেই বিষয়টা এখন আপনাদের জানাবো। 24 ঘন্টা পর যখন খাবার দিবেন তখন এই কারণের জন্যই দিবেন, আপনার মনে করেন যে রাজাহাঁসের বাচ্চা ফোটার পর দেখবেন যে যখন শরীরটা ভিজা থাকে তখন বাচ্চাটা কখনো ধরলে বুঝতে পারবেন যে পেটের নিচে কিন্তু একটা নাভি মতো অংশ থাকে, ওটা ভালোভাবে শোকানোর জন্য, এবং ডিমের যে কুসুমটা এটা কিন্তু বাচ্চার পেটের থাকে, তো ওই কুসুমটা পরিপূর্ণভাবে শোকানোর জন্য। তো নাভি এবং কুসুমটা যখন দুটাই সুন্দরভাবে শুকিয়ে যাবে, কাঁচা থাকবে না, তখন কিন্তু বাচ্চাটার খাবার দিলে ভালো থাকবে। আর যদি বাচ্চার এই দুইটা জিনিস, এটা কিন্তু ফার্স্ট এবং প্রথম কিন্তু সুস্থ রাখার প্রথম টিপস। তো এই দুইটা জিনিস যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন যদি খাবার দেওয়া হয় তখন এদের আর কোনো প্রবলেম থাকবে না। আর যদি না শুকানো হয় তাহলে সেক্ষেত্রে ওই ভেজা নাড়িতে বা কুসুমে তখন মনে করেন যে আপনার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ। তো আর যখন বাচ্চা অনেক সময় আছে যে ঝিম ধরে যায়, পাখা ঝুলে যায়, চুনা পায়খানা করে, এগুলা কেন করে? তো এগুলা যাতে না করে, এ থেকে বাঁচতে হলে আগে আপনাদের যেটা বললাম যে আপনারা যদি ব্রিডিং ক্ষেত্রে লাইসোভিট ওষুধটা ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লেবু এবং চিনির পানি দিবেন। তো লেবু এবং চিনির পানি দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার বাচ্চাগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঝিম ধরবে না, চুনা পায়খানা করবে না, এবং যে রোগ আক্রান্ত হয়, ঠান্ডা লাগে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলা কিন্তু থাকবে না। তো এই যে লেবু চিনির পানির যে উপকারিতা কার্যকারিতা এটা কিন্তু আপনারা পরেই বুঝতে পারবেন যে আসলেই এটা সত্য কিনা। তো লেবু চিনির পানি দেওয়ার কারণের জন্য এইগুলা রোগ থেকে কিন্তু আমরা বাচ্চাগুলাকে সুস্থ রাখতে পারবো। এবার আসি বাচ্চাগুলার রাখার স্থান। তো বাচ্চাগুলা যখন রাখবেন অবশ্যই রাখার বাসস্থানটা যেন শুকনো হয়, খড়কুটো দিয়ে শুকনো অবস্থাতে রাখার ব্যবস্থা করবেন, এবং সকালে যখন রোদ্দুর উঠে তখন বাচ্চাগুলোকে রোদ্দুরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ রোদ্দুরে কিন্তু ভিটামিন ডি থাকে, আর এই ভিটামিন ডিটা কিন্তু মানুষের শরীরে যেরকম প্রয়োজন পশু পাখির শরীরেও কিন্তু তেমনটা প্রয়োজন। ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলা হয় এই রোগগুলা কিন্তু বাচ্চার হবে না, অর্থাৎ ভিটামিন ডির যে গুণাগুণগুলো সেগুলো কিন্তু বাচ্চা পাবে এই সূর্যের আলো থেকে। অর্থাৎ বাচ্চাগুলোকে রোদ্দুরে রাখার ব্যবস্থা করবেন। তবে খুব বেশি রোদ্দুর যদি উঠে যায়, গরম মনে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চাগুলোকে অতটা রোদ্দুরে রাখবেন না। মৃদু রোদ্দুর, ওই রোদ্দুরে রাখলে সব থেকে বেশি উপকার পাবেন।
আর এছাড়া আর যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলার রাত্রেবেলা যখন রাখবেন তখন তো রোদ্দুর থাকবে না, তবে রাত্রেবেলা যখন রাখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলাকে যদি লাইটের আলোর নিচেই রাখার ব্যবস্থা করতে পারেন তাহলে সেটা সব থেকে বেশি ভালো হবে। যে একটা ঘরের মধ্যেই রাখেন বা টোপার মধ্যেই রাখেন, রেখে সেটাকে সুন্দরভাবে কাপড় দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করবেন যদি টোপার মধ্যে রাখেন। আর যদি ঘরে রাখেন তাহলে ঘরের চারি সাইডটা কিন্তু অবশ্যই পর্দা ফেলে দেওয়ার চেষ্টা করবেন এবং হালকা লাইটের ব্যবস্থা করবেন। যদি শীতের পরিমাণ কম থাকে আর যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো 16 আনায় আপনারা ব্রিডিংয়ের ব্যবস্থা করবেন, যেহেতু শীতের বাচ্চা বাঁচানো অনেকটা রিস্ক হয়ে দাঁড়ায়। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি এবং আপনারা যে যে কমেন্ট করছেন সকলের কমেন্টের অ্যান্সার যতদূর সম্ভব করেছি। তো কার কোন বিষয়ে যদি আরও জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। শুধু এ বিষয়ে না, কৃষি খামার ভিত্তিক যত প্রকার ভিডিও আছে আপনারা আমার চ্যানেল এবং পেজে দেখে থাকেন। তো কারো কোনো মতামত থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই